রুকসানা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইয়ের দ্বিতীয় অধ্যায় ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই ধ্বনি পরিবর্তনের অধ্যায়টি পড়ার আগে আমি ক্লাস 7-এর ভাষাচর্চার একটি অধ্যায় আছে বাংলা ভাষার শব্দ, সেটি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা ভিডিওটি যদি একটু দেখে নাও তাহলে এটা বুঝতে অনেক সুবিধা হবে। এই ধ্বনি পরিবর্তন এই বিষয়টা কি? তোমরা ছোটোর থেকে পড়ে এসেছো স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। তো স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো কিন্তু আমাদের সকলের কাছে চেনা। তো সেই একটা শব্দ, আমরা যে প্রতিনিয়ত কথা বলছি এই কথাগুলোর মধ্যে আমাদের অনেক শব্দ আছে। তো যদি বলি যে জানালে একটা শব্দ, সেই শব্দের মধ্যে অনেকগুলো ধ্বনি আছে কিংবা বর্ণ আছে। সেই ধ্বনি বা বর্ণগুলো যখন একে অপরের জায়গায় চলে আসে বা পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। তো এই ধ্বনি পরিবর্তনটা কিভাবে হয়? একটা শব্দ এক একজন মানুষ এক এক রকমভাবে উচ্চারণ করছে, সে নিজের স্টাইলে উচ্চারণ করে। কেউ কোনো শব্দ একটু তাড়াহুড়ো করে বলতে গিয়ে একরকম উচ্চারণ করে, কেউ কোনো শব্দ একটু সহজভাবে উচ্চারণ করতে গিয়ে আর একরকমভাবে উচ্চারণ করে, কেউ কোনো শব্দ স্পেসিফিক্যালি বা সেই শব্দটিকে সঠিকভাবে উচ্চারণ করা যখন করে তখন সেটা অন্যরকম শুনতে লাগে। তো এইরকমভাবেই মানুষের মুখের উচ্চারণের পরিবর্তনের জন্যই কিন্তু এই ধ্বনি পরিবর্তনটা হয়। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। আমাদের মধ্যে অনেকেই স্কুলকে স্কুল, গ্লাসকে গেলাস কিংবা বাক্স না বলে বাস্ক, পিশাচ না বলে পিচাস এরকম বলি। কেন এমন হয়? অনেকেই কিন্তু দেখবে স্কুল না বলে স্কুল বলে, স্কুল না বলে স্কুল বলে। কেন বলে? এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। এটা শুধুমাত্র মানুষেরা নিজেদের উচ্চারণের সুবিধার জন্য এই স্কুলের আগে একটা স্বরধ্বনি নিয়ে চলে আসে এবং সেটাকে সহজভাবে উচ্চারণ করার জন্য স্কুল কথাটা প্রয়োগ করে। এর পেছনে কি কোনো কারণ আছে? এমন বদলে যাওয়ার আছে কি নিজস্ব নিয়ম নীতি? সে প্রশ্নের জবাব খোঁজার আগে আরেকটি শব্দ দেখা যাক। বিলাতি। এই একই শব্দকে বিলেতি বা বিলিতি বলে লিখলেও কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তার মানে আমরা বলি না যে বিলিতি জিনিস, বিদেশি জিনিস। এই বিলিতি শব্দটিকে অনেকে বিলেতি বা বিলিতি বা বিলাতি এরকম অনেক ধরনের বলে থাকি। কিন্তু হঠাৎ পাল্টানোর প্রয়োজনটা পড়লো কেন? এই প্রশ্ন যদি তোমার মনে ঘুরপাক খায় তবে চতুর্থ শ্রেণীর ভাষাচর্চা বইটি একবার খুলতে হবে। দেখো, ক্লাস 4-এরও যে ভাষাচর্চা বইটি আছে সেই বইয়ে কিন্তু এই ধ্বনি পরিবর্তনে একটু আলোচনা আছে। তোমাদের নিশ্চয় মনে আছে রস্বই উচ্চারণ স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি। অর্থাৎ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় জীব যথাক্রমে উপরে আর নিচে থাকে। এখন বিলাতি বলার সময় জীবকে আই অর্থাৎ উচ্চ অবস্থানে যেতে হয়। এই পরিশ্রম বাঁচানো যায় নিম্ন স্বরধ্বনিতে মধ্য স্বরধ্বনিতে বদলে নিলে। তার মানে দেখো, আমি একটু আগে বললাম যে এখানে যে লাইনগুলো আছে এই খটোমটো লাইনগুলো তোমাদের এত মাথা ঘামিয়ে বুঝতে হবে না। সহজভাবে যেটা বলছি সেটা মনে রাখো যে পরিশ্রম বাঁচানো, বিলাতি, বিলাতি এই যে এই যে লয়ের সঙ্গে আছে, বিলাতি বলতে একটু সময় লাগছে আমাদের, তাই না? উচ্চ নিম্ন উচ্চ অবস্থানে, দেখো উচ্চ নিম্ন উচ্চ অবস্থানে যেতে হয়। এই পরিশ্রম বাঁচানো যায় নিম্ন স্বরধ্বনিকে মধ্য স্বরধ্বনিতে বদলে নিলে, অর্থাৎ রি, রস্বই। এই আটাকে যদি আমরা রস্বইতে বদলে দিই তাহলে আমরা কি পাবো? দেখো, বিলিতি। এখানে বিলাতিতে বয় রস্বই লয়ে আকার আছে, এই আকারটাকে পরিবর্তন করে আমরা রস্বই নিয়ে চলে আসছি, রয়ে রস্বই। তাহলে এটা হচ্ছে বিলেতি। তোমরা অনেকে কিন্তু হর্ষই দীর্ঘ এরকম উচ্চারণ করো, ওগুলো ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে রস্বই। রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে হচ্ছে বড়। তাহলে উচ্চারণগুলো শুদ্ধ নেবে, বলবে রস্বই দীর্ঘ ই, আবার রস্ব উ দীর্ঘ উ। কেমন? আবার যা অনেকে উটাকে অদ্ভুতভাবে উচ্চারণ করো, ওটা হবে উ অ। রস্যু আর অ দুটো মিলে হচ্ছে উ। তারপর ইয়টাকে হবে ই অ, ইয়, উচ্চারণটা ইয়। এই সঠিক উচ্চারণগুলো তোমরা এখন থেকে শিখবে, ছোট বয়স থেকে, নাহলে কিন্তু এই ভুল উচ্চারণটাই সারা জীবন চলতে থাকবে। তো এই পরিশ্রম বাঁচানোর জন্যই কি হলো, এই আটাকে বদলে রস্বই করে নেওয়া হলো।
তাই হলো বিলেতি, আর বিলেতি বললেই আরোই সোনা সোহাগা। জীবের খাটনি তখন সবচেয়ে কমবে সবচেয়ে বেশি। তাহলে জীবের খাটনি, মানুষ তো অনেক অলস, তাই না? কোনো একটা কঠিনটাকে কিভাবে সহজে বলা যায় সেটা সবসময় আমরা চেষ্টা করি। তো বিলাতি বলতে আমাদের কষ্ট হচ্ছে একটু, শ্বাসের কষ্ট বা আমাদের উচ্চারণের সময়টা লাগছে বেশি, সেক্ষেত্রে বিলাতির জায়গায় আকারটাকে বাদ দিয়ে যদি রস্বই নিয়ে চলে আসি, তাহলে সহজে আমরা বিলিতি উচ্চারণটা করতে পারবো। এই যে আকারের জায়গায় রস্বই নিয়ে চলে আসা, একটা ধ্বনিকে পাল্টে আমরা আর একটা ধ্বনিকে নিয়ে চলে আসলাম, এই ধ্বনিটাকে পাল্টে আমরা এই রস্বই ধ্বনিকে নিয়ে চলে আসলাম, এইটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। বুঝতে পেরেছো? তাহলে ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? এবার দেখো, ধ্বনি পরিবর্তনের মূল কারণ এইটি। তাহলে ধ্বনি পরিবর্তনের যদি পরীক্ষায় প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি, তোমরা লিখবে মূল কারণ হচ্ছে উচ্চারণের সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতা। উচ্চারণের সরলীকরণ মানে আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি সে উচ্চারণগুলোকে আরও সরল করা বা আরও সহজ করা, যেগুলো মানুষ অনায়াসেই শর্টকাটে বলতে পারবে। তো সে উচ্চারণটাকে আরও সহজ সরল করার প্রতি যে বাকযন্ত্র অর্থাৎ যার সাহায্যে আমরা কথা বলছি, আমাদের যে কণ্ঠী যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমাদের আওয়াজটা বেরোচ্ছে, তার যে সহজাত প্রবণতা অর্থাৎ সহজভাবে যেটা জন্মায়, সেটাই হচ্ছে সহজাত প্রবণতা। উচ্চারণ স্থান অনুযায়ী কাছাকাছি ধ্বনিগুলি সন্নিবেশ করে নিতে চাই আমরা। উচ্চারণ স্থান অনুযায়ী তোমাদের এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমরা যদি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির ভাগগুলো পড়ে নাও তাহলে খুব সুবিধা হয়। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির চ্যাপ্টারের ভিডিও আমি পরে করে আপলোড করব, একদম গোড়ার থেকে যে আলোচনা সেটা তোমরা পরে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির যেমন ভাগ আছে তেমন ব্যঞ্জনধ্বনিরও ভাগ আছে। এই ধ্বনিগুলোকে সন্নিবেশ করে নিতে চাই, যার অর্থ হচ্ছে ধ্বনিগুলোকে আমরা পাশাপাশি গুছিয়ে সাজিয়ে বসিয়ে নিতে চাই। শক্ত উচ্চারণকে এভাবেই শব্দের অন্তর্গত বিভিন্ন ধ্বনিকে পরিবর্তনের মাধ্যমে সহজ করে নিতে চাই। শব্দের অর্থ এতেই অক্ষুণ্ণ থাকে। অক্ষুণ্ণ কথার অর্থ হলো শব্দের অর্থ বজায় থাকে, নষ্ট হয় না, ক্ষুণ্ণ হয় না। কিন্তু ধ্বনিতাত্ত্বিক দিক থেকে শব্দের বহিরঙ্গে ঘটে নানা রূপান্তর। ব্যাকরণে ও ভাষাতত্ত্বে বিষয়টিকে বলা হয় ধ্বনি পরিবর্তন। অর্থাৎ একটা শব্দকে যখন আমরা পাল্টে তার মধ্যে ধ্বনিটাকে এদিক ওদিক করে এপাশ ওপাশ করে পরিবর্তন করে উচ্চারণ করছি, তাতে হয়তো তার মিনিংটার কোনো অর্থের কোনো পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু বাইরে থেকে নানা পরিবর্তন হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, গ্রাম। গ্রাম বললে আমি কী বুঝি? আমরা গ্রামই বুঝি, তাই তো? মফস্বল এলাকা যেটা শহর থেকে অনেক দূরে, ইন্টার এরিয়া, গ্রাম। কিন্তু গ্রামটাকে যদি কেউ বলে গেরাম, তাহলে কি গ্রামের মানেটা বদলে যাবে? গেরাম মানেও লোকে তাই ভাববে, মানুষজন তাই ভাববে। গ্রামের যে অর্থ গেরামেরও তাই অর্থ। কিন্তু এই গ্রাম বলার সঙ্গে যে গ্রামের যে চেহারা আর গেরাম লেখার পরে গে রয়াকার গেরামের যে চেহারা, শব্দের বাইরের যে চেহারাটা সেটা কিন্তু বদলে যাচ্ছে। এই বদলানোইটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এইভাবেই বিষয়টাকেই ব্যাকরণে ভাষাতত্ত্বে ধ্বনি পরিবর্তন বলা হয়। ধ্বনি পরিবর্তনের পর্যায়টি আকস্মিক নয়, একটি ভাষাগোষ্ঠী মানুষের উচ্চারণ প্রবণতার অনুসারী ও দীর্ঘমেয়াদী। অর্থাৎ এই যে ধ্বনি পরিবর্তন হচ্ছে এটা কিন্তু হঠাৎ করে হয়নি, দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে মানুষের উচ্চারণের বিকৃতির ফলেই এই পরিবর্তনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সমাজে এসেছে। ভাষার বিবর্তনে ইতিহাসের সঙ্গে তার যোগ। বাংলা ভাষার শব্দ তোমাদের যেটা বললাম ক্লাস 7-এ দেখবে একটা অধ্যায় ভিডিও আছে আমার চ্যানেলে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে মানুষের মুখের ভাষার পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে। কিভাবে মানুষ একসময় মানুষ যেটা উচ্চারণ করত, পরবর্তী জেনারেশনের মানুষেরা কিন্তু সেই শব্দটাকে অন্যরকমভাবে উচ্চারণ করছে। আবার তাদের যখন যুগ শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার যারা জন্মাচ্ছে তারা অন্যরকমভাবে উচ্চারণ করছে। এই যে উচ্চারণের একটা ধাপ, এই যে উচ্চারণের একটা প্রবণতা, মানুষের উচ্চারণের যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু ধীরে ধীরে এই ধ্বনি পরিবর্তনটা হচ্ছে। ধ্বনি পরিবর্তনের 3টি ধারা, যথাক্রমে ধ্বনির আগম, ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তর। এগুলো খুব সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে ভিডিওটা দেখবে এবং বুঝবে। তাহলে ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা ধ্বনি পরিবর্তনের কয়টি নিয়ম আছে? 3টে নিয়ম। ধ্বনির আগম কথার অর্থ হচ্ছে আগমন বা আসা, নতুন করে আসা।
নতুন কোনো একটা ধ্বনি কোনো একটা শব্দে যুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে ধ্বনির আগম। এরপরে হলো ধ্বনি লোপ। লোপ শব্দের অর্থ হলো লুপ্ত হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। যখন কোনো শব্দ থেকে কোনো একটা ধ্বনি হারিয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? ধ্বনি লোপ। তাহলে আগম মানে হচ্ছে আগমন ঘটছে, লোপ মানে হারিয়ে যাচ্ছে বা লুপ্ত হচ্ছে। ধ্বনির রূপান্তর। রূপান্তর অর্থাৎ এই যে তোমাদের এক্ষুনি দেখালাম, বিলাতি থেকে বিলেতি, আটা রসই হয়ে যাওয়া বা রসইটা আ হয়ে যাওয়া। না, আর একটা উদাহরণ বলতে পারি যে দুটো ধ্বনি পরপর জায়গা চেঞ্জ করে নিল, নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ। যেমন পিশাচ পিচাস, দেখো এখানে আছে জায়গা চেঞ্জ। তালবর্ষ বলছে আমি শেষে যাব, চ বলছে আমি দ্বিতীয় স্থানে আসব। তাহলে এখানে তালবর্ষ দ্বিতীয়তে ছিল, সে গেল শেষে, চ ছিল তৃতীয় স্থানে, সে এলো মিডিলে। এই যে জায়গা অদল বদল করে নিল, ও বলল তুই এখানে আয়, ও বলছে তুই এখানে আয়, অদল বদল করে নেওয়া, এটাই হচ্ছে ধ্বনির রূপান্তর। দেখো মনে রাখতে হবে, ধ্বনি বলতে এখানে স্বর ও ব্যঞ্জন উভয়কে বোঝানো হচ্ছে। অবশ্যই স্বরধ্বনি যেমন আছে, ব্যঞ্জনধ্বনি তেমন আছে। আমরা আবার যেমন বলি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, এই বর্ণ এবং ধ্বনির মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। যখনই কোনো ধ্বনি লিখবে, সেটা ক খ হোক বা অ হোক, সবসময় কিন্তু ধ্বনির নিচে হর্ষন্ত চিহ্ন দেবে। ধ্বনির কিন্তু শুধুমাত্র মানে আমরা সেটা দেখতে পারবো, দৃষ্টিগ্রাহ্য। আর বর্ণ হচ্ছে যেটা আমরা লিখতে পারবো, ধ্বনির লিখিত রূপকেই বলা হয় বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের দুটোর মধ্যে সামান্য পার্থক্য বোঝা গেল। তাহলে এখানে কি বললাম? স্বর ও ব্যঞ্জন ধ্বনিকে কিন্তু বোঝানো হচ্ছে। স্বর ও ব্যঞ্জন ধ্বনির আগমকে যথাক্রমে স্বরাগম ও ব্যঞ্জনাগম, স্বর ও ব্যঞ্জন ধ্বনির লোপকে যথাক্রমে স্বরলোপ ও ব্যঞ্জন লোপ, এবং স্বরধ্বনির ব্যঞ্জন ধ্বনির রূপান্তরকে যথাক্রমে স্বরসঙ্গতি এবং ব্যঞ্জন সঙ্গতি বা সমীভাবন বলা হয়ে থাকে। তাহলে নামগুলো কী কী পাচ্ছি? যখন কোনো শব্দে স্বরধ্বনির আগমন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে স্বরাগম। ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে বলা হচ্ছে ব্যঞ্জনাগম। আচ্ছা, স্বরধ্বনির লোপ পেলে তাকে বলা হচ্ছে স্বরলোপ, ব্যঞ্জনধ্বনির লোপ পেলে তাকে বলা হচ্ছে ব্যঞ্জন লোপ। আর স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের জায়গা পরিবর্তন করে নেয়, স্বরধ্বনি যখন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, ও বলে যে তুই আমার জায়গায় আয়, ও বলে তুই আমার জায়গায় আয়, তখন সেটাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। আর যখন ব্যঞ্জনধ্বনি একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভাবন। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করছি। দেখো প্রথম ধ্বনির আগম। তো এই ধ্বনির আগম মানে কি বললাম? ধ্বনির আগমন বা আসা। এই ধ্বনির আগমনে ভাগ আছে। ধ্বনির আগমকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরাগম ও ব্যঞ্জনাগম। আমরা প্রথমে স্বরের আগম নিয়ে আলোচনা করব, তারপরে আসবো ব্যঞ্জনাগম। তাহলে স্বরাগমটা কী জিনিস? স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন। তো স্বরধ্বনি কোথায় কোথায় আসে? শব্দের আদি অর্থাৎ একদম শব্দের শুরুতে ফার্স্টে আসবে, মধ্যে থাকে বা অন্তে যদি সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনি অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ প্রয়াস হ্রাস করার প্রক্রিয়াকে বলা হয় স্বরাগম। তোমাদের এই সংজ্ঞাটা একটু শব্দগুলো কঠিন লাগছে ঠিকই, আমি তোমাদের সহজভাবে বলে দিচ্ছি। যে ধরো কোনো শব্দের শুরুতে, মধ্যে কিংবা শেষে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন মানে কীরকম হতে পারে? কয়ে তয়ে হতে পারে, কয় মূর্ধন্যশয়ে হতে পারে, ইয়বর্গীর জয়ে হতে পারে, সেটা যুক্ত আমরা লিখি। ব্যঞ্জন, রক্ত, তারপর চক্ষু, ঠিক আছে? যুক্ত ব্যঞ্জন থাকলে সেই যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে ফেলে তার মধ্যে একটা স্বরধ্বনি নিয়ে আসা হয় উচ্চারণটাকে সহজ করার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে স্বরাগম। তাহলে স্বরাগম তিন রকমের, একটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। মানে শুরুতে স্বরধ্বনির আগমন, মধ্যে স্বরধ্বনির আগমন, আর একটা হলো অন্তে বা শেষে স্বরধ্বনির আগমন। এবার এক নম্বরে আছে আদি স্বরাগম। শব্দের শুরুতেই যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনের পূর্বে একটি সুবিধাজনক স্বরধ্বনির আগমন ঘটে, একে বলা হয় আদি স্বরাগম। যেমন হচ্ছে স্পর্ধা। দেখো এখানে একটা যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জনটা কি? দন্তের শয়ে পয়ে, এইটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। দন্তের শয়ে পয়ে যুক্ত হয়ে আছে, একে অপরের সাথে গায়ে গায়ে লেগে আছে। স্পর্ধা, অনেকেই স্পর্ধা উচ্চারণ করতে অসুবিধা হয় এবং একটু কষ্টও হয়, বেশি শ্বাসের প্রয়োজন হয়।
এই যুক্ত ব্যঞ্জনটাকে কি করা হচ্ছে, যুক্ত ব্যঞ্জনের আগে আমি একটা আ যুক্ত করা হচ্ছে। দেখো স্পর্ধা বলতে যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি আরাম হচ্ছে আস্পর্ধা বললে। স্পর্ধা, আস্পর্ধা। এই আটা যে চলে আসলো, আটা কোথায় আসলো তোমরা দেখো ভালো করে, কোথায় এসেছে? মাঝে না শেষে না প্রথমে? শব্দের মাঝে না শেষে না প্রথমে এসেছে? শব্দের আগে, মানে স্পর্ধার আগে একটা কি যুক্ত হয়েছে? আ যুক্ত হয়েছে। এ কারণে এটার নাম হচ্ছে আদি স্বরাগম, যেটা শুরুতেই স্বরধ্বনির আগমন। দেখো শুরুতে একদম স্বরধ্বনিটা শুরুতে আসলো, মাঝেও আসেনি শেষেও আসেনি। এরপরে স্টেশন, অনেককে বলতে দেখবে স্টেশন স্টেশন বলে। উচ্চারণের সুবিধার জন্য আগে একটা রস্বই দিয়ে দিয়েছে, এটা রস্বই যুক্ত করে নিয়েছে। তাহলে স্টেশনের আগে কি যুক্ত হয়েছে? দেখো রস্বই, তাই না? এই যে রস্বই, এই যে রস্বই। তাহলে এই যে শব্দের আগে রস্বই ধ্বনির আগমন, রস্বই স্বরধ্বনির আগমন, এটাই হচ্ছে আদি স্বরাগম, অর্থাৎ শুরুতে স্বরধ্বনির আগমন, এটাকে ছোট করে বলা হচ্ছে আদি স্বরাগম। এরপরে মধ্য স্বরাগম। শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণ প্রয়াস কমানোর খাতিরে সরলীকরণের প্রয়াসে অথবা ছন্দের কারণে যুক্ত ব্যঞ্জন দুটির মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে শব্দের সৌকর্য বৃদ্ধি রীতিকে বলা হয় মধ্য স্বরাগম। তোমাদের এত কঠিন সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, তোমরা সহজ সরলভাবে লিখবে। আমি যেটা বলছি সেটা একদম সহজভাবে তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং এই পড়াটা বুঝতে সুবিধা হবে। যেহেতু তোমরা ছোট আছো, এত কঠিন কঠিন শব্দ প্রয়োগের তোমাদের এখন কোনো দরকার নেই। যত বাক্য সহজভাবে লিখবে ততই তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং যিনি এক্সামিনার খাতা দেখবেন তিনিও বুঝবেন যে না, এই ছাত্র বা ছাত্রীটি জিনিসটা বুঝেছে। লিখবে যে শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে যখন তার মধ্যে একটি স্বরধ্বনি নিয়ে আসা হয় উচ্চারণের সুবিধার জন্য, তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম। জাস্ট সরলভাবে এভাবে লিখে দেবে। এখানে স্বরধ্বনির সহযোগে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম যে মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি বলছে কেন? ভক্তি শব্দের অর্থ দিয়ে আমরা কি বোঝাই? অনেকে বলে যে আমি খুব ঠাকুরকে ভক্ত করি, অনেকে তাদের গুরুকে ভক্ত করে, অনেকে পিতামাতার ভক্ত হয়। ভক্ত শব্দটি এসেছে ভজন থেকে। ভজন করা মানে কাউকে ভক্তি করা, বেশি ভালোবাসা বা আদর দেখানো। তো এখানে যখন আমরা একটা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসছি, তখন স্বরধ্বনিকে কী করছি? আদর করে বা আপ্যায়ন করে নিয়ে আসছি, বা স্বরধ্বনির প্রতি আমরা ভক্তি দেখাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি। সে কারণেই নাম হচ্ছে স্বরভক্তি। মধ্য স্বরাগম বলছে কেন? মাঝখানে নিয়ে আসা হচ্ছে, মাঝখানে স্বরধ্বনির আগমন। যেমন এটা ছিল শুরুতে আগমন, এটা হচ্ছে মাঝখানে আগমন, এটার নাম হলো মধ্য স্বরাগম। আর এই কারণে মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। তোমাদের দুটো নামই খুব ভালোভাবে মনে রাখতে হবে। আবার এই প্রক্রিয়ায় শব্দের সৌকর্ষ তথা উৎকর্ষকে বিশেষ রূপে প্রকৃষ্টভাবে বর্ধিত করা যায় বলে এই প্রক্রিয়াকে বিপ্রকর্ষ বলা হয়। দেখো আর একটা নাম, তাহলে তিনটে নাম পেলাম। একটা হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে স্বরভক্তি, আর একটা হচ্ছে বিপ্রকর্ষ। এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে পরীক্ষা আসলে কিন্তু ঘাবড়ে যেও না। বিশেষ রূপে বা প্রকৃষ্ট রূপে বর্ধিত করা হয়। বিপ্রকর্ষ, কর্ষ শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা। জমিতে যখন কেউ চাষ করে দেখবে, হাল দিয়ে লাঙল দিয়ে সে জমির মাটি ভালো করে চাষাবাদ করা হয় এবং সেখানে কিন্তু ভালো করে কর্ষণ করা হয়, বলদ দিয়ে কর্ষণ করা হয়, মানে জায়গাটা ঠিকমতো পরিষ্কার করা হয়। তো এখানে সে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ভালো মতো করে স্বরধ্বনিকে আনা হয় সে জায়গাটাকে পরিষ্কার করার জন্য, উচ্চারণটাকে সহজ করার জন্য। এ কারণেই নাম হচ্ছে বিপ্রকর্ষ। সচরাচর যেসব শব্দে র, ল, ন, ম সংযুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন তৈরি করছে স্বরভক্তি বা বিপ্রকর্ষের প্রবণতা দেখা যায় সেখানেই। কীরকম? যে স্বরধ্বনিগুলোর আগম তার মধ্যে পড়ে সেগুলো কি কি? র, রস্বই, রস্যু, এ এবং ও। যেমন কর্ম, কর্মটাকে আমরা কি ভাবি? দেখো ভাঙছি, করম, এই কর্মটাকে ভেঙে কি করা হলো? করম, ক র ম। তাহলে এখানে কি নেওয়া হলো? কর্মটাকে ভেঙে উচ্চারণটা কি বলছি আমরা?
ক রম, র সঙ্গে অ, দেখো একটা স্বরধ্বনি নিয়ে আসা হয়েছে, কারণ অস্বরধ্বনিটাকে নিয়ে আসা হয়েছে। এই যে রেফ ছিল র, এই রটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে একটা অ পাবো। নিয়ে আসা হলো নির্মল, নির্মল। বর্ষণটাকে হচ্ছে বরিশন, কি আনা হলো? রস্বই আনা হলো, বরিশন, এই যে রস্বই আনা হলো। মুক্তা, মুকুতা, কি আনা হলো? রস্যু। গ্রাম, গেরাম, রয়ের সাথে কি আনা হলো? আকার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই স্বরধ্বনিগুলোকে মাঝখানে আনা হচ্ছে শুধুমাত্র উচ্চারণের সুবিধার জন্য। তাহলে মাঝখানে একটা করে স্বরধ্বনি আনা হচ্ছে, এর জন্য নাম হলো মধ্য স্বরাগম। শ্লোক, শো স্লো সো সো লোক, কি বলবে শ্লোকটাকে? শ্লোক। দেখো এখানে ও আছে। হলো 3 নম্বরে এসে আসি এবার অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমটা কি বললাম? যেটা শেষে আসবে। এখানে স্বরধ্বনিটি শব্দের সব থেকে শেষে আসবে, অন্ত বা শেষে। শব্দের অন্তে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের শ্রম কমাতে, উচ্চারণের আড়ষ্টতাকে সহজ করার জন্য অতিরিক্ত যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে অন্তঃস্বরাগম বলা হয়। শেষে আসবে কীরকম? নস্য থেকে নস্যি, নস্যিটাতে কি আছে? রস্যই আছে। দেখো দুষ্ট থেকে দুষ্টু, রস্যু আছে। সত্যি থেকে সত্যি, দন্তের স, তারপরে কি হয়েছে? তয়ে জফলা রস্যই। বেঞ্চ থেকে বেঞ্চি, এখানেও রস্যই। তাহলে সব শব্দের শেষে কিন্তু একটা করে দেখো স্বরধ্বনি এসেছে। বেঞ্চিতে রস্য এসেছে, সত্যিতে রস্য এসেছে, দুষ্টুতে রস্যু আছে, নস্যিতে রস্য এসেছে। তাই শেষে একদম স্বরধ্বনি আসছে বলে এটা নাম হচ্ছে অন্তঃস্বরাগম। তাহলে তোমাদের স্বরাগম বা স্বরধ্বনির আগম এগুলো বুঝতে অসুবিধা নেই, তোমরা ভালো করে এগুলো পড়বে কেমন, এবং ধরে ধরে বোঝার চেষ্টা করবে। এরপরে আসছি ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগমটা কীরকম হবে? যেখানে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে বা যেখানে ব্যঞ্জনধ্বনি আসে, শব্দের মধ্যে অনেক সময় বাইরের থেকে একটি ব্যঞ্জনধ্বনি এসে জায়গা করে নেয়, একে বলে ব্যঞ্জনাগম। স্বরাগমের মতো ব্যঞ্জনাগমও আদি, মধ্য, অন্ত 3 স্থানে হতে পারে। বাংলা ভাষা আদি ব্যঞ্জনাগম প্রায় দুর্লভ। দুর্লভ শব্দের অর্থ হচ্ছে মানে প্রায় দেখা যায় না। আদি ব্যঞ্জনাগম কি আছে? শব্দের আদি ও ব্যঞ্জনধ্বনির আগম কদাচিৎ ঘটে। বাংলা ভাষায় বিশেষ আঞ্চলিক বৈচিত্র্য এমন দেখা যায়। শব্দের আগে ব্যঞ্জনধ্বনি আসে এমন খুব একটা দেখা যায় না, বিশেষ বিশেষ জায়গায়, মানে যেখানে কিছু কিছু অঞ্চলে মানুষ এখনও বলে, তবে বিশেষ শোনা যায় না। আমটাকে অনেকে রাম বলে, কেমন? আয়ের জায়গায় দেখো আটাকে তুলে দিয়ে আটা চলে গেছে, কি চলে এসেছে? রা। তাহলে এখানে রাম, রয়ের সাথে আটা যুক্ত হয়েছে, কি ব্যঞ্জন এসেছে এখানে? র ব্যঞ্জন ধ্বনি এসেছে। পুরো উল্টো যাচ্ছে, এরকম উচ্চারণ খুব একটা দেখা যায় না, বিরল। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এরকম উদাহরণ আমরা পরে পড়তে গিয়ে আরও দেখব। তাহলে এখানে আটা চলে গিয়ে কী চলে আসলো? র চলে আসলো, আর আটা যুক্ত হয়ে গেছে র একার ম। এবার মধ্য ব্যঞ্জনাগম। শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকলে, এমনকি না থাকলেও অনেক সময় একটি ব্যঞ্জনের আগমন ঘটে, একে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম। যেমন অম্ল, অম্বল। এখানে কি এসেছে দেখো তো? ব এসেছে। সুনর, সুন্দর, কি এসেছে? দ এসেছে। বানর থেকে বান্দর, এখানেও দ এসেছে। পোড়ামুখী থেকে পোড়ার মুখী, র এসেছে। এগুলো মানুষের উচ্চারণের পরিণতি। পোড়ামুখী বলে, অনেকে পোড়ার মুখী বলে, নিজের থেকে কিন্তু রটা চলে এসেছে শুধুমাত্র উচ্চারণকে সরল করার জন্য, আর অন্য কোনো কারণ নেই। উচ্চারণকে সহজ সরল করে নেওয়ার জন্য এবং পরিশ্রম কমানোর জন্যই কিন্তু এই পরিবর্তন। তাহলে মাঝখানে দেখো একটা করে ব্যঞ্জনধ্বনির প্রয়োগ ঘটেছে, ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে। বুঝতে পেরেছো? আমি দাগিয়ে দিয়েছি এগুলো। এটা হলো মধ্য ব্যঞ্জনাগম। এরপরে আছে অন্তঃস্থ শ্রুতি, এটা মধ্য ব্যঞ্জনাগমের মধ্যে আছে। অন্তঃস্থ অশ্রুতি,
অন্তস্থ অ বলবে, অন্তস্থ অ সেটা হচ্ছে দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণে আড়ষ্টতা কাটাতে অনেক সময় একটি অন্তস্থ ধ্বনির আগমন ঘটে। একে অন্তস্থ শ্রুতি বলে। যেমন দুই এক, দুই একটাকে অনেকে দুই এক বলে, ছায়াটাকে ছায়া, বাবুয়ানিটা বাবুয়ানি, গোয়ালা গোয়ালা। এই যে অন্তঃস্থর প্রয়োগ, দেখো এটাই হচ্ছে অন্তঃস্থ শ্রুতি। এবার ব শ্রুতি, বয়ের আগমন হয় কীরকম? দুটি স্বরধ্বনি পরস্পর সমন্বিত থাকলে উচ্চারণের সুবিধার্থে অনেক সময় একটি অন্তঃস্থ ব ধ্বনির আগমন ঘটে। একে বলে ব শ্রুতি। যেমন খা আ, আর জায়গায় দাও কি এসেছে? বয়ে আকার, বা খাবা, আমরা জিজ্ঞাসা করি না তোমরা কি খাবা? শোয়া, অনেকে বলে শোবা। কেমন? ধোয়া, ধোবা, মানে হচ্ছে এটা ধোবা। কথার উচ্চারণের সময় অনেকেই এভাবে কিন্তু কথা বলে, খাবা, শোবা, ধোবা, একটা বয়ের আগমন, এই জন্যই বলা হচ্ছে ব শ্রুতি। এবার চলে আসি 3 নম্বর, অন্ত ব্যঞ্জনাগম, শেষে ব্যঞ্জনধ্বনির আগমন। শব্দের অন্তে যুক্ত ব্যঞ্জন থাকলে কিংবা না থাকলে অনেক সময় একটি ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে, একে অন্ত ব্যঞ্জনাগম বলা চলে। যেমন বহু, প্রচুর আছে উদাহরণ। ল, দেখো বহুল। ধনু, ধনুক। নানা, নানান, দেখো তো শেষে একটা করে ব্যঞ্জনধ্বনি আসছে না? দেখো তো ভালো করে। জমিন, আসছে তো? বহুলের জায়গায় ল, ধনুর জায়গায় ধনুক ক, নানানের জায়গায় নানান ন, সীমার জায়গায় সীমানা ন, বটুর জায়গায় বটুক ক, জমির জায়গায় জমিনে ন, ফাটের জায়গায় ফাটল ল। এই যে এক্সট্রা করে একটা ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে, যে এক্সট্রা করে একটা ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে, এইটাই হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম, অর্থাৎ শব্দের শেষে ব্যঞ্জনধ্বনির আগমন। এগুলো কিন্তু মানুষজন নিজেদের উচ্চারণের জন্য, সুবিধার জন্য এইভাবে ব্যবহার করেছে বা এইভাবে বলতে থাকে। আমরা আমাদের প্রতিদিনের ভাষায় অনেক শব্দ এরকম উচ্চারণ করে থাকি। আমাদের প্রতিদিনের ভাষায় আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম প্রতিনিয়ত ঘুরতে থাকছে। তোমরা যখন কথা বলো তখন তোমাদের কথা বা শব্দের মধ্যে খেয়াল করবে তোমরা কিন্তু এভাবেই কথা বলছো, অর্থাৎ এই পরিবর্তনটা মানব সমাজ নিজেদের সুবিধার জন্যই যুগ যুগ ধরে পরিবর্তন করে নিয়েছে। আচ্ছা, আজকে এই স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির আগমন পর্যন্ত থাকলো। এর পরের অধ্যায়ে আমি যে পরের যে ধ্বনিলোপ আছে এই ধ্বনিলোপটা এর পরে তোমাদের আলোচনা করে দেব।